রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। জনি হত্যা মামলায় আদালতে সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। বন্ধ অনেক কারখানা, শ্রমিক অসন্তোষে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন সচিব। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বানভাসী মানুষ। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। চরম ক্ষতির মুখে শিক্ষার্থী। এবং লাপাত্তা রেলওয়ে পশ্চিমাঞ্চলে অর্ধশত কর্মচারী। খোঁজ নেই রাজশাহীর ৩ বিশ্ববিদ্যালয়ের শতাধিকের। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নান্সি। এবারে বিস্তারিত। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকে রিমান্ডে চেয়ে আদালতে হাজির করেছে পুলিশ। এই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে নাফিয়া ফারজানার প্রতিবেদন। রিমান্ড শেষে বৃহস্পতিবার সকালে আদালতে তোলা হয় সাবেক আইজিপি আব্দুল আল মামুন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে। খিলগাঁও থানায় ২০১৫ সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় নতুন করে তাদেরকে গ্রেফতার দেখানো হয়। এদিন আসামি পক্ষ জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। রাজনৈতিক কারণে এই মামলাগুলি একের পর এক মামলাগুলো করে যাচ্ছে। এতে করে আমরা মনে করি কনস্টিটিউশন লঙ্ঘন হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আইন এবং জুডিশিয়ালের যে মানুষের আস্থা বিশ্বাস সেটা মানুষ হারিয়ে ফেলছে। এদিকে আশুলিয়া থানায় হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার মামলায় ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফির ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এফআইআর উল্লেখ করা হয়েছে আশুলিয়া, কিন্তু মামলা দেওয়া হয়েছে সাভার। এই যে ঘটনাগুলি ঘটছে এতে আইন ও আদালতের প্রতি মানুষের আস্থা বিশ্বাস কমে যায়। আমরা বিগত সাবজেকশনে বলেছি আয়ুষ রিমান্ডে নেওয়ার জন্য যুক্তিসঙ্গত কোন উপাদান বা যুক্তিসঙ্গত কোন সাবমিশন বিজ্ঞ আদালতে রাখতে পারে না। গণহত্যার একজন অন্যতম মূল হোতা, তাকে কেন হাত করা পড়ানো হয়নি হুজুর আদালত? একজন খুনির যে বিষয়, খুনিকে যে বিচারাঙ্গনে আদালতে ওঠানোর ব্যাপারে আমি একজন নবীন আইনজীবী হিসেবে এবং আদালতের ভাষায় বলতে চাই, খুনিদেরকে খুনিদের মতো করে যেন বিজ্ঞ আদালতে শপথ করা হয় এবং আইনি ব্যবস্থা নেওয়া হয়। বুধবার রাতে মহাখালী এলাকা থেকে গ্রেফতার সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়াকেও খিলগাঁও থানার জনি হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার সকালে তাকে নেওয়া হয় আদালতে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তুমি আমাদেরকে সুযোগ করে দিয়েছো, যে সুযোগ আমাদের কাছে ক্রমেই বন্ধ হয়ে আসছিল। সেই সুযোগ নিয়ে আমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করব। যে স্বপ্নের পেছনে গিয়ে তুমি প্রাণ দিয়েছ, সে নতুন বাংলাদেশ গড়ার, সে নতুন বাংলাদেশ গড়বই। এই হবে আমাদের শপথ। এই সুযোগ জাতির জীবনে বারে বারে আসে না। চিন্তা করে দেখুন কি এই সুযোগ। সমস্ত কিছু থেকে আপনি মুক্ত। অতীত আপনাকে আর টানবে না। আপনি নতুন ভাবে জন্মগ্রহণ করেছেন, নতুন ভাবে অগ্রসর হবেন। নতুন করে যেই স্বপ্ন তারা আমাদের মনে জাগিয়ে দিয়েছে, সেটা যদি আপনার মনে রেখাপাত করে, তাহলে সে স্বপ্ন পূরণে আপনিও শরীক হবেন। এটাই তো বিষয়। যে সুযোগ আর কখনো আসে কিনা জানি না, এই সুযোগকে যেন আমরা হারিয়ে না ফেলি। এই সুযোগ হারিয়ে ফেললে জাতির কাছে আর কিছুই অবশিষ্ট থাকবে না। সেটাই আপনাদের কাছে আবেদন। এখানে কোনো অভিযোগ, পাল্টা অভিযোগ করার বিষয় না। বাংলাদেশ একটা ছোট দেশ, অসংখ্য মানুষ, 17 কোটি মানুষ।
অদ্ভুত এক দেশ, সবাই সবাইকে চেনে, যেখানে যান ও আচ্ছা তাই নাকি, ও তো আমাদের স্কুলে ছিল, একটা না একটা যোগসূত্র বের হয়ে যায় যেখান থেকে আসে। বাংলাদেশে কেউ কারো পরিচিত না, এটা একটা বড় শক্তি আমাদের। দুনিয়ার কোন দেশ বোধহয় নাই এটা কম্প্যাক্ট ফ্যামিলি, এত ঘনিষ্ঠ। কেউ সরকারে আছে, কেউ সরকারের বাইরে আছে, কেউ ব্যবসাতে আছে, কেউ সামরিক বাহিনীতে আছে। একটু খোঁজ করলে বলে আমার এক বেটি ওখানে আসবে, ওখানে আরেকজন বিদেশে। এই তো আমাদের জগৎ। সেটা একটা বড় শক্তি, যে শক্তি অন্য জাতির হয়তো নাই, আমাদের আছে। আমরা একটু একটা ইচ্ছা করলে, সেটা কোমর বেঁধে ফেললে সেটা করে ফেলতে পারে। এই বাংলাদেশের মধ্যেই তৈরি পোশাকের শিল্প তৈরি হলো আউট অফ নোওয়্যার। এখন দ্বিতীয় লার্জেস্ট এক্সপোর্টার। কি সাংঘাতিক কথা! কোথার থেকে কোথায় এক জীবনে। বাংলাদেশে কত কি হলো, কিন্তু আমাদের শিল্প থেমে থাকেনি। বাধার কোনো সীমা নাই। ব্যবসা করা এটা মহাসংগ্রাম, কাজের না। সরকারের সঙ্গে মোকাবেলা করা, তার লোকজনের সঙ্গে মোকাবেলা করা। আজকে আমরা একযোগে এই স্বপ্ন নিয়ে এগিয়ে যেতে চাই। সরকার এবং সরকারের বাইরে যারা, সবাই একজোট, এক টিম। এটা একটা কম্প্যাক্ট টিম। আপনারা সেই টিমের as much a member as anybody else. এই সরকারি আছে বলেই আর এরকম হয়ে গেছে। কিছুদিন সময়, আমরা সারা জীবন ধরে হবে কিনা জানি না, যে কোন সময় আমরা এই দায়িত্বে আছি, আমরা টিম হিসেবে কাজ করতে চাই, যাতে যে আজকে যে 2 নম্বরে আছি, কি করে আমরা 1 নম্বর হব। আমাদের মেয়াদকালে যদি আপনারা 1 নম্বরে নিয়ে যেতে পারেন, আমরাও স্মরণ করবো, যাক বাবা একটা কিছু করছি। সব বিষয় আমরা জানি না, আমাদের অভিজ্ঞতা নাই, কিন্তু একযুগে কাজ করলে অভিজ্ঞতা এসে যাবে। সবার মিলে যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা দিয়ে আমরা কাজ করব। যে উত্তরণটা হচ্ছে, যে নতুন পুরনো বাংলাদেশ থেকে নতুন বাংলাদেশের যে উত্তরণ, সেটা কঠিন কাজ, কিন্তু মন ঠিক করে ফেললে সেটাও উত্তরণ করা যায়, সেটাও পার হওয়া যায়। সেটা কিভাবে পার হব, যে পুরনের যে বর্ণনা একটু আগে আপনারা শুনলেন, যেগুলোর সঙ্গে আমরা বোঝাপড়া করার চেষ্টা করছি, সেখান থেকে যাতে দ্রুত আমরা উত্তরণ করে আসতে পারি, যাতে যেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আমরা সবাই মিলে পেয়েছি, সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করে ফেলতে পারি। আমরা আজকে ধর্ণা দিই ব্যবসায়ীদের কাছে, যারা ইউরোপে আছে, আমেরিকাতে আছে, তাদের কাছে আমাদের ফরিয়াদ নিয়ে গিয়ে কি করতে হবে, কি করতে হবে। তারাও কৌতূহল নিয়ে দিকে আছে আমাদের এখানে কি হচ্ছে। তাদেরকে আমরা দেখে আনতে পারি, এখানে আসুক, তোমরাও শরীক হও এর মধ্যে। আমাদেরকে সুযোগ দরকার, যাতে করে আমরা যে
পরিধিতে আছি সেই পরিধির উপরে আরো উপরে চলে যেতে পারি, এবং যে সমস্ত সুযোগ সুবিধা আমাদেরকে এখনো দাও নেই, বরং কথা হচ্ছে যদি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে মিড ইনকাম কান্ট্রিতে চলে যাই তাহলে অনেক সুযোগ সুবিধা হারিয়ে ফেলবো। কিন্তু সেই প্রতিযোগিতায় শক্ত প্রতিযোগী হওয়ার জন্য আমরা সামর্থ্য অর্জন করতে চাই, আমরা পেছনে থাকতে চাই না। সেজন্য তাদের সঙ্গে যোগাযোগ করা, তাদের সঙ্গে কথাবার্তা বলার জন্য আমি একজন বিশেষ দূত নিয়োগ দিয়েছি। লুৎফে সিদ্দিকী আছে কিনা এখানে জানি না, আসতে পারে না বলে। তার কাজই হলো শুধু ওদের আপনাদের কাছে যাদের যাওয়ার কথা, আপনাদের কথা যাদের শোনার কথা শোনাতে পারছেন না, সুযোগ হচ্ছে না, সে যাবে তাদের কাছে আপনাদের পক্ষ থেকে দরজা খোলার জন্য, কথাবার্তা শুরু করার জন্য, যাতে করে আমরা যে সমস্ত বাধার সম্মুখীন হই, যে সমস্ত কথা তাদেরকে আমরা জানাতে পারি না, তার মাধ্যমে আমরা জানাতে পারি। আশা করি সেই কাজে সফল হবে। তার সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেওয়ার সময় আপনারা জেনে নেবেন। আমরা এই পথে রওনা হলাম, যেটা আমরা শহীদদের যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা অঙ্গীকার করলাম। তারপর বাকিগুলো হলো যে এই যে ঠিক আছে, লুৎফে তোমার কথা একটু বলতেছি, এই যাক পরে তার সঙ্গে আলাপ করে নিই। কাজে আমরা আলাপ আলোচনা করে সেগুলো সমাধান করা। গতকাল একটা কথা বলেছি আমার বক্তৃতায়, যে সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করে। দর্শক, হোটেল ইন্টারকন্টিনেন্টালে কথা বলছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শ্রমিক অসন্তোষে আজও বন্ধ বেশিরভাগ গার্মেন্টস কারখানা, এর পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে উল্লেখ করে শ্রমিকদের সতর্ক করেছেন শ্রম ও কর্মসংস্থান সচিব AHM শফিকুজ্জামান। বহিরাগতরা উস্কানি দিচ্ছে উল্লেখ করে শ্রমিকদের যৌক্তিক দাবি পূরণে কিছুটা সময় প্রয়োজন বলেও জানান তিনি। বৃহস্পতিবার গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন শ্রম সচিব। সহকর্মীদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন আপন অপু। সাভার ও গাজীপুরে তৈরি পোশাক শিল্পে অসন্তোষ কাটেনি। শ্রমিকরা কাজে ফেরায় বেশ কিছু কারখানা খুললেও এখনো বন্ধ শতাধিক প্রতিষ্ঠান। নানা দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অনেকে। এমন পরিস্থিতিতে গাজীপুরের বিভিন্ন কারখানা ঘুরে দেখেন নতুন শ্রম সচিব AHM শফিকুজ্জামান। কথা বলেন শ্রমিকদের সঙ্গে। এ সময় চলমান শ্রমিক অসন্তোষে দেশি বিদেশি ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করেন তিনি। এখানে অনেক লোকজন ইন্ধন দিচ্ছে এবং সেখানে অনেক লোক ঢুকে গেছে, এবং এখানে আপনার মনে করেন না এটি শুধু বাংলাদেশ থেকে চলছে, এটি আমাদের দেশের বাইরে থেকেও এখানে অনেক কিছু আছে। এবং তারা সবসময় প্রচার করে, তারা সবসময় দেখায় যে বাংলাদেশে শ্রমিক আনরেস্ট হচ্ছে, এবং এই শ্রমিক আনরেস্টের ফলে এখানে কর্ম পরিবেশ নাই। শ্রমিক আন্দোলনে বহিরাগতরা উস্কানি দিচ্ছে এমন অভিযোগ করে শ্রম সচিব বলেন, ঝুট ব্যবসার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের। আমি এখানে স্পষ্টভাবে বলতে চাই, তার মধ্যে একটা গ্রুপ আছে যারা এই ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করে, এবং সেই ঝুট ব্যবসা যেহেতু একটা সময় এটি নিয়ন্ত্রণ করতো একটা গ্রুপ, এখন আবার নতুন গ্রুপ আসছে, এবং সেখানে কিন্তু একটা ঝামেলা হচ্ছে। এই ঝামেলা কিন্তু এই শ্রমিকদের দিয়ে করানো হচ্ছে। তবে শ্রমিকদের 25 দফা দাবির মধ্যে অনেকগুলোই যৌক্তিক বলে জানান তিনি। ন্যূনতম মজুরি নির্ধারণে সময় লাগবে বলেও জানান সচিব। অনেকগুলো দাবি দেওয়া আছে, সেটা পুরোপুরি যৌক্তিক দাবি। সেখানে অনেকগুলো দাবি দেওয়া আছে যেটি এখানে মালিক পক্ষ আছে, তারা যদি আরেকটু সচেতন হয় সেই দাবি দেওয়া মেনে নেওয়া যায়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। অস্থিরতা কাটেনি সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে। এখনো বন্ধ অনেক কারখানা। এই মুহূর্তে সাভারের বাইপাইল এলাকায় আছেন সহকর্মী শাহিনুর রহমান, যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে সরাসরি। শাহিনুর, সব কারখানা খুলেছে কিনা, শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন, আর নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন আমাদের জানাবেন।
যেমনটি বলছিলেন, আমি কিন্তু এই মুহূর্তে আছি আশুলিয়া শিল্প অঞ্চলে। আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু আমরা দেখতে পেরেছি যে ইপিজেড এর বাইরের যে প্রতিষ্ঠানগুলো আছে অনেক কারখানায় কিন্তু শ্রমিকরা কিন্তু তারা কাজে যোগ দিয়েছে এবং আমরা দেখেছি যে বেশিরভাগ শিল্প কারখানায় কিন্তু উৎপাদন কিন্তু চলতেছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। আমরা এর ব্যতিক্রমও দেখেছি, অনেক কারখানায় কিন্তু আজকেও কিন্তু কারখানা বন্ধের নোটিশ দিয়ে কিন্তু বন্ধ আছে, এমনটি কিন্তু দেখেছি। এবং আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে 219টি কারখানা কিন্তু এখন পর্যন্ত বন্ধ আছে। 133টি কারখানা কিন্তু ইতিমধ্যে 11 তারিখ থেকে কিন্তু সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং অনির্দিষ্টকালের জন্য, এমনটি কিন্তু আমরা শুনেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে নিরাপত্তার কথা যদি আপনাদেরকে জানিয়ে রাখে, প্রত্যেকটি কারখানার সামনে কিন্তু পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যদের কিন্তু উপস্থিতি আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাভার আশুলিয়ার যে দুটি সড়ক, আবদুল্লাহপুর থেকে যে বাইপাল সড়ক এবং নবীনগর থেকে যে চন্ডা সড়ক, দুটি সড়কে কিন্তু আজকে কিন্তু যান চলাচল স্বাভাবিক আছে। আমরা আজকে কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাই না। এই ছিল সাভারের শিল্প অঞ্চল থেকে। শাহিন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিনুর রহমান। ভয়াবহ বন্যা, অবকাঠামো ও শিক্ষা খাত ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব হারিয়ে এখন নিঃস্ব বন্যা কবলিত মানুষ। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চায় বানভাসীরা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা কুমিল্লার বানভাসী মানুষ। ক্ষতিগ্রস্ত ঘর প্রায় 16,500। একেবারে বিধ্বস্ত হয়েছে 8,674টি ঘর। নতুন করে ঘরবাড়ি বানানো একদমই অসম্ভব নিম্ন আয়ের এসব মানুষের। স্বজনের বাড়ি ও আশ্রয় কেন্দ্রে থাকছেন এসব পরিবার। ঘরবাড়ি তো অনেক নষ্ট হয়েছে, তারপরে খামারি মুরগি মারা গেছে, ফসলি জমি অনেক নষ্ট হয়েছে। আমরা যে ঘরবাড়ির যে জামু, ঘর নাই, দুয়ারদা নাই, কিছু নাই, বেড়া নাই, খোড়া নাই, কিছু নেই। আমরা কাপড় চোপড়ও নাই, কিছু নেই। টিয়া অবশ্য কিছু ভাইয়া গেছে গা। এরই মধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পুনর্বাসনের কাজ করছে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। তো স্ব ডিপার্টমেন্ট থেকে আসলে এইটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে এবং সরকারের কাছে আমরা এই তথ্যগুলো পাঠাচ্ছি। পাঠানোর পরে এই কার্যক্রমগুলো বেসিক্যালি শুরু হবে। মনু ও ধলাই নদের অন্তত 20টি স্থানে বাঁধ ভাঙনে বসতঘর হারিয়েছেন মৌলভীবাজারের শতাধিক পরিবার। কই দিব, জায়গা নাই, তোমার সব নিচে ভাইয়া আর কি করতাম। আমার এই ঘরটার অবস্থা নাই, আমি কিছুই পাচ্ছি না। এটা বলতে আমার অবস্থা বেশি ভালো না, আমি আটটা ভারি না। এদিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাধা দেওয়ায় ধলাই নদীর বাঁধ সংস্কার করতে না পারায় 100 বছরের পুরাতন মোকাবিল জামে মসজিদটি ভেঙে একেবারেই ধ্বংস স্তূপে পরিণত হয়েছে। ভারতের বিএসএফের আপত্তিতে আমরা বাঁধ মেরামত করতে পারি নাই। অনেক চেষ্টা করছিলাম, ভারতের বিএসএফ যেভাবে বন্দুক নিয়ে তাক করছিল, আমরা ভয় পাইয়া বাঁধ মেরামত না করতে পারিয়াই বাঁধটা ভাঙিয়া গেল গিয়া। বাঁধ সংস্কারে ভারতের কাছে যৌথ নদী কমিশন ও বিজিবি অনুমতি চাইলেও মেলেনি সবুজ সংকেত। আমরা যৌথ নদী কমিশন এবং বিজিবি বাংলাদেশের মাধ্যমে পত্র লাভ করি। সেই পত্রে প্রেক্ষিতে যৌথ নদী কমিশন এবং বিজিবি থেকে ভারতের কাছে একটি অনুমতি চাওয়া হয়। অনুমোদনটি এখনো পাওয়া যায়নি। ফেনীতে ভয়াবহ বন্যায় ব্যাপক ক্ষতি হয়েছে শিক্ষা খাতে। জেলার 866টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্ষতি প্রায় 39 কোটি টাকা। শিক্ষা কার্যক্রম চালু করতে পরিচ্ছন্ন কাজে নেমেছে কর্মকর্তারা। এখন আমরা এগুলা পায় পরিষ্কার করি, যেভাবে শ্রেণী কার্যক্রম চালাতে পারি এইভাবে আমরা দ্রুত কাজ করতেছি। এসব ক্ষতির তথ্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিয়েছে জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি আমরা এই পর্যন্ত নিরূপণ করে পেয়েছি 29,89,00,000 টাকা। আমরা ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর ক্ষয়ক্ষতির এই তথ্য আমরা প্রেরণ করেছি। চাহিদা পাওয়া মাত্রে আমরা মেরামত কাজ শুরু করব। বন্যা পরবর্তী সময়ে ঘুরে দাঁড়ানোই এখন বড় চ্যালেঞ্জ। অন্তর্বর্তী সরকারের কার্যকর পদক্ষেপ চান বানভাসীরা। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। পশ্চিমাঞ্চল রেল, রাজশাহী সিটি কর্পোরেশন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রুয়েটে আওয়ামী লীগ পন্থী হিসেবে পরিচিত কর্মকর্তা কর্মচারীদের বড় একটি অংশ এখনো কর্মস্থলে যোগ দেননি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর নিরাপত্তার অভাবে তারা ফেরেননি কর্মস্থলে। এরই মধ্যে অনেকের নামে মামলা হয়েছে। কর্তৃপক্ষ বলছে তাদের তালিকা করা হচ্ছে,
নেওয়া হবে ব্যবস্থা। কাজী শাহেদের প্রতিবেদন। পশ্চিমাঞ্চল রেলের বুকিং সহকারী আক্তার হোসেন মহানগর শ্রমিক লীগেরও সাধারণ সম্পাদক। ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ করতে মাঠে ছিলেন তৎপর। তবে 5 আগস্টের পর থেকে লাপাত্তা তিনি, ফেরেননি কর্মস্থলে। ভাই 5 তারিখ থেকে ছুটি আসেনি, কোথায় আছে এটাও জানি না, ছুটিতে আছে কি তাও জানি। ওই আন্দোলন পরে থেকে আপনার ইনি এখনো আসে না ডিউটিতে। শুধু আক্তার হোসেন নন, তার মতো অর্ধশত রেল কর্মচারী কর্মস্থলে অনুপস্থিত 5 আগস্টের পর থেকেই। যদিও পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক তাদের পক্ষেই সাফাই গাইলেন। সবাই অফিস করছে না, আপনি পাইলেন না কেউ ঢাকায় গিয়ে মিটিং পাবেন না, সবাই অফিসে তো সবাই থাকবেও না। আমাদের কেউ হয়তো পুলিশ গেছে, কেউ হয়তো ঢাকায় গিয়েছে, মিটিং আছে, এরকম তো হবেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী 5 আগস্টের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত। একই হাল সিটি কর্পোরেশনের। ছাত্র জনতার আন্দোলন রুখতে মাঠে থাকা স্থায়ী ও অস্থায়ী কর্মচারীদের অনেকে ফেরেননি কর্মস্থলে। কর্তৃপক্ষ বলছে ব্যবস্থা নিতে তাদের তালিকা করা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। তাদের ক্ষেত্রে মেসেজ হচ্ছে যে আমি বলবো যে আমরা তাদের নিরাপত্তার জন্য, নিরাপত্তা বিধানের জন্য সচেষ্ট আছি। আর যদি সত্যি মানে কেউ অপরাধের সাথে সংশ্লিষ্ট থাকেন, তাহলে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ যদি আসে, তাহলে সেগুলো তো আমরা খুঁটিনাটি বিচার বিশ্লেষণ করে ব্যবস্থা নেব। কিছু স্থায়ী কর্মচারী যাদেরকে অনুপস্থিত পাওয়া যাচ্ছে না নিয়মিত, কী কারণে অনুপস্থিত, যারা অর্জিত ছুটি বা ছুটির জন্য আবেদন করছে, সেগুলো যাচাই বাছাই চলতেছে যে বৈধ কারণ ছাড়া তাকে ছুটি মঞ্জুর করা হবে না। আর যদি এক্ষেত্রে অনুপস্থিত থাকে, সিটি কর্পোরেশনের যে শৃঙ্খলা আপিল বিধিমালা আছে সেই অনুযায়ী তাদের মধ্যে পলাতক হিসেবে কিন্তু ডিপার্টমেন্ট অফ প্রসিডিং করে, যেখান থেকে সর্বোচ্চ শাস্তি গুরুদণ্ড অর্থাৎ চাকরিতে বরখাস্তিতে অন্যান্য ব্যবস্থা গ্রহণ করা যাবে। জনবল সংকটে এসব প্রতিষ্ঠানে সেবার মানে ভাটা পড়েছে। দ্রুতই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে কর্তৃপক্ষ। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ সংকটে ঘন ঘন হচ্ছে লোডশেডিং। এতে ভোগান্তিতে পড়েছে রাজধানী সহ সারা দেশের মানুষ। ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। গরমে অসুস্থ হচ্ছে শিশু ও বৃদ্ধরা। মোটর চলতে না পারায় দেখা দিয়েছে পানির সংকট। সহকর্মীদের পাঠানো তথ্য চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। সারা দেশে লোডশেডিংয়ে নাকাল জনজীবন। গরমে অসুস্থ হয়ে পড়ছে শিশু ও বৃদ্ধরা। ব্যবসা প্রতিষ্ঠান ও শিল্প কারখানাতেও উৎপাদন ব্যাহত হচ্ছে। চট্টগ্রামে 1 সপ্তাহ ধরে বাড়তে শুরু করেছে দিনের তাপমাত্রা। এরই মধ্যে শুরু হয়েছে লোডশেডিং। কয়েকদিন ধরে এলাকা ভেদে দিনে ও রাতে বিদ্যুৎ থাকছে না প্রায় 5-6 ঘন্টা পর্যন্ত। শহরের তুলনায় গ্রামে লোডশেডিং হচ্ছে বেশি। বিদ্যুৎ না থাকায় ব্যবসা বাণিজ্যেও ভোগান্তি বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। পানির সরবরাহ নিয়েও ভোগান্তিতে মানুষ। বিদ্যুতের অবস্থা, রাতে অফিস থেকে বাসা যাওয়ার পরে দেখা যায় কারেন্ট হুট করে চলে গেল, রাতে ঘুম ভেঙে যাচ্ছে, অফিসে ডিলে হচ্ছে, পরদিন আসতে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করছি। অফিসেও কারেন্ট থাকে না ইদানিং। এখন ইদানিং ওই গরম তো বেশি ফেলাছিল, কারেন্টও থাকে না, সকালেও আমরা কারেন্ট পাই নাই, বাসাতেও কারেন্ট পাওয়া যায় না, ঘুমানো যায় না বাচ্চারা এই গরমের কারণে। ময়মনসিংহেও গত 1 মাস ধরে চলছে বিদ্যুৎ বিভ্রাটের দুর্ভোগ। দিনে ও রাতের বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। এতে গ্রামাঞ্চল সহ নগরীতে বেড়েছে ভোগান্তি। সারাদিনের মধ্যে 5 করে জায়গা আর কোনো খোঁজ খবর নাই। সন্ধ্যা 6টার থেকে মনে করো কোনো বিদ্যুৎ পাই না, ঠিক আছে। এরপরে মোটর চালাইতে পারি না, পোলাপানের এই যে লেখাপড়ার সমস্যা হইতেছে। দিনে একটু হাজো করে তবু বিদ্যুৎ থাকে না। এরপরে যে রোদ থাকে, এরপরে কারেন্ট থাকে না। কারেন্ট লয়ে আমরা বিরাট ঝামেলাতে আছি। ময়মনসিংহ অঞ্চলে বিদ্যুতের চাহিদা দৈনিক 1400 মেগাওয়াট থাকলেও পাওয়া যাচ্ছে 1000 মেগাওয়াট। কেন্দ্র মেরামত ও গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলো যাতে ঠিক সময়ে আমাদেরকে সরবরাহ করতে পারে, বিদ্যুৎ কেন্দ্রগুলোর মেনটেন্যান্সটা ঠিক সময় করা, তারপর প্রয়োজনীয় নতুন নতুন অনেক বিদ্যুৎ কেন্দ্র সরকার তৈরি করার উদ্যোগ নিচ্ছে, এবং হচ্ছে যাতে মেনটেন্যান্সের জন্য যাতে শাটডাউনটা কম হয়, লোডশেডিং কম হয়, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সাতক্ষীরায়ও বেড়েছে বিদ্যুৎ বিভ্রাট। ওজা পাডিকো ও পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা লোডশেডিং এর কবলে পড়ে ভোগান্তির শিকার হচ্ছেন। বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় শিক্ষার্থীদের পড়াশোনাতেও নেতিবাচক প্রভাব পড়ছে। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক,
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজ হওয়া 4 শিশুর 3 জনের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর আগে বুধবার বিকেলে নাগেশ্বরী উপজেলার বাগমারা গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে 4 শিশু নিখোঁজ হয়। উদ্ধারকৃতরা হলো নারায়ণপুর ইউনিয়নের আষ্টশির চর গ্রামের আহাদ আলীর ছেলে আতিক, আলম মিয়ার ছেলে জুয়েল ও নজরুলের ছেলে নাজমুল। এখনো নিখোঁজ আহাদ আলীর মেয়ে আখি। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে 2 কিলোমিটার দূরে ভগবতীপুর এলাকায় মরদেহ দুটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহগুলো উদ্ধার করে স্থানীয়রা। মানিকগঞ্জের সিংগাইরে শহীদ রফিক সেতুর টোল আদায় বন্ধের দাবিতে টোল প্লাজায় অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধরা। বৃহস্পতিবার সকাল 10টার দিকে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় সকাল 10টার দিকে সেতুর টোল আদায় স্থায়ীভাবে বন্ধের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কয়েকশো ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে। এক পর্যায়ে টোল প্লাজায় আগুন ধরিয়ে দেয় তারা। পুলিশ জানায় অগ্নিসংযোগের সময় টোল আদায়কারীরা পালিয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন বিশ্বাসের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। তিনি ছিলেন বাংলাদেশের স্বনামধন্য শিল্পগোষ্ঠী নাসির গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। দেশের অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ এবং কর্মসংস্থান সৃষ্টির করার লক্ষ্যে তিনি নাসির গ্লাস, জামকেটস এবং নাসির ওপাল গ্লাস সহ সর্বমোট 15টি শিল্প কারখানা প্রতিষ্ঠা করেন। একই সাথে তিনি প্রান্তিক জনসাধারণের উন্নয়নে অসংখ্য মানসম্মত স্কুল, কলেজ, মাদ্রাসা, পলিটেকনিক ও নার্সিং ইনস্টিটিউট এবং হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন। তার পরিবারবর্গ, নাসির গ্রুপের সকল কর্মকর্তা কর্মচারী ও শুভানুধ্যায়ীদের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার বিদেহী আত্মার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। রিমান্ড শেষে কারাগারে ইনু, মেনন, পলক ও মামুন। জনি হত্যা মামলায় আদালতের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। অস্থিরতা কাটাতে সাভার, আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে বন্ধ অনেক কারখানা। শ্রমিক অসন্তোষে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন সচিব। বন্যায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা বানভাসী মানুষ। অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চায় ক্ষতিগ্রস্তরা। চরম ক্ষতির মুখে শিক্ষার্থীরা। এবং লাপাত্তা রেলওয়ে পশ্চিমাঞ্চলে অর্ধশত কর্মচারী। খোঁজ নেই রাজশাহীর 3 বিশ্ববিদ্যালয়ের শতাধিকের। কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।